ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবন চলে যাবে, কিন্তু তারেক রহমানের সাথে যে ঐক্যমত্য হয়েছে তিনি তা থেকে পিছপা হবে বলে আমি মনে করি না। কারণ তার সম্মান এবং মর্যাদার দিকে লক্ষ্য রেখেই তিনি এর থেকে পিছপা হবেন না। এবং তারেক রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছেলে, দেশমাতা খালেদা জিয়ার ছেলে, সে যা কমিটমেন্ট করেছে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, তিনিও এর থেকে পিছু হটবে না। এই আলোচনা সফল হওয়ার কারণেই ষড়যন্ত্রকারীরা বুকে কম্পন ধরে গিয়েছে। নানা ধরনের ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। আমার বিশ্বাস তারেক রহমান আসছে, তারেক রহমান আসবে, আর তারেক রহমানের জনপ্রিয়তার জোয়ারে এই ষড়যন্ত্রকারীরা বন্যার জলের মতো ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে বৈঠক আমরা দেখলাম, সে বৈঠক শেষে আশার আলো দেখছেন বিএনপি। আজ ইত্তেফাকের বরাত দিয়ে আসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই বৈঠকে আমরা আশার আলো দেখছি। আপনার মূল্যায়ন কি? নিশ্চয়ই আশার আলো। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নাম, সারা বিশ্ব আমাদেরকে ইউনূসের দেশ হিসেবে চেনে। সেই ব্যক্তিত্ব এবং বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্ণধার, হু ইজ দ্য লিডিং দ্য পার্টি, দুইজনের সম্মান মর্যাদা আকাশ ছোঁয়া। তারা বসেছে, সেখানে আলোচনা হয়েছে, সেই আলোচনায় ঐক্যমত্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবন চলে যাবে, কিন্তু তারেক রহমানের সাথে যে ঐক্যমত্য হয়েছে তিনি তা থেকে পিছপা হবে বলে আমি মনে করি না। কারণ তার সম্মান এবং মর্যাদার দিকে লক্ষ্য রেখেই তিনি এর থেকে পিছপা হবেন না। এবং তারেক রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছেলে, দেশমাতা খালেদা জিয়ার ছেলে, সে যা কমিটমেন্ট করেছে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, তিনিও এর থেকে পিছু হটবে না। এই আলোচনা সফল হওয়ার কারণেই ষড়যন্ত্রকারীরা বুকে কম্পন ধরে গিয়েছে। নানা ধরনের ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। আমার বিশ্বাস তারেক রহমান আসছে, তারেক রহমান আসবে, আর তারেক রহমানের জনপ্রিয়তার জোয়ারে এই ষড়যন্ত্রকারীরা বন্যার জলের মতো ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। এটা আমার বিশ্বাস। ষড়যন্ত্র সফল হবে না এবং ফেব্রুয়ারিতেই ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু সেনাপ্রধানও এটাকে আগেই সমর্থন করেছেন, সুতরাং প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং দেশের সরকার প্রধান একমত হয়ে গিয়েছে। সুতরাং এটা ষড়যন্ত্র করে এটা ঠেকানো যাবে বলে আমি মনে করি না। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আপনি কিভাবে দেখছেন? কারণ প্রশ্নটা এই জন্য করছি যে অভ্যুত্থানের পরে তারা ছিল ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে, তারা রাজনৈতিক দল গঠন করেছে। দল গঠন করার পরের থেকে এই ৮-৯ মাসে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে তারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, সেগুলো আর মুখে নাই বানলাম। আপনি এনসিপিকে কিভাবে মূল্যায়ন করছেন? এনসিপিকে আমি ভালোই মূল্যায়ন করি। নাইদ একটা ভালো ছেলে হিসেবে শুনেছি। নেতৃত্বে যেহেতু নাইদ সাহেব আছেন, আমি ভালোই বলবো। দেখেন, আমাদের দুর্ভাগ্য, আমাদের পাশের দেশ ভারত ৪৭ সালে করমচাঁদ গান্ধীর কে আমরা দেখি, এখনো দেখি, একটা অর্ধ উলঙ্গ মানুষ, কিন্তু বাস্তবে তিনি তো ব্যারিস্টার। বাস্তবে তিনি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তার তো এই অর্ধ উলঙ্গ থাকার কথা না। এটা কেন করেছেন তিনি? ত্যাগের মহিমাকে ভাস্বর করার জন্য, মহিমান্বিত করার জন্যে তিনি এই ত্যাগ স্বীকার করেছেন। আমার এনসিপির নেতাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, কি আসছে না, সেক্স স্ক্যান্ডাল থেকে শুরু করে অর্থনৈতিক যে সমস্ত স্ক্যান্ডাল হয়েছে, এর পরেও কি জনগণ এত বোকা যে তাদেরকে
গ্রহণ করবে। সেই দিন যদি 10,000 লোক হয় একটা মিটিংয়ে, এখন এনসিপির মিটিংয়ে 100 লোক হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। তো সেইটা যদি তারা মূল্যায়ন করত, ভুল হতে পারে, ধরে রাখতে পারতো। মূল্যায়ন করতে পারত, সেই তারা যত বড় মুখ না তত বড় কথা বলে ফেলেছে। এই জামাতের মতো জাতীয় নেতাদের সম্পর্কে যে কথাগুলো ওরা বলছে, তাতে দেশ সাধারণ মানুষের মতো আমিও খুব আশাহত হয়েছি। এবং তাদের প্রতি আমার যে ব্যক্তিগত শ্রদ্ধা, তাদের ত্যাগ, সাইদের রক্ত, সাইদের বুক পেতে দেওয়া, এটা আমরা দেখেছি। সেই চেতনাকে এনসিপি নেতাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সাইদের আদর্শ নেই। সুতরাং আমি খুব অনুতপ্ত, দুঃখিত, মর্মাহত। তাদের এখনও ডক্টর ইউনূসের স্নেহ ভালোবাসা তাদের প্রতি ছিল। আমি তো মনে করি তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা এবং তাদের কর্মকাণ্ড সমস্ত কিছু মিলে ইউনূস সাহেবের ভাবমূর্তি তারা ধুলায় মিশিয়ে দিয়েছে। আমি মনে করি তাকে যদি সত্যি সত্যি তারা সম্মান করত, তাহলে এই যে টাকা তারা দুর্নীতি করে উপায় করেছে, এই টাকা রোজগার করার বুদ্ধি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেলে পারেই তারা পেয়ে যেত এবং সৎভাবেই তারা সে টাকা অর্জন করতে পারত, দুর্নীতি করা লাগতো না। একটা উপদেষ্টার এপিএস এর 313 কোটি টাকা দুর্নীতি তদন্ত করছে দুদক। এটা শোনার পরেই তো সাথে সাথে তার পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি সে বিগত সরকারের মতোই নির্লজ্জর মতো বসে আছে, ক্ষমতা ধরে রেখে আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ইশরাকের মেয়র পদে, তুমি বসাই দিতা, শপথ দিতা, 72 ঘন্টা পরে তুমি আবার তাকে অপসারণ করে দিতা, যে মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমরা তাহলে কোর্টেরও মর্যাদা থাকতো, তোমারও মর্যাদা থাকতো, আর এত কায়দা করা লাগতো না। এটা তো কৌশলের ব্যাপার। সরকার তো তুমি মেয়র হিসেবে বসেন, 3 দিন বসেন, 7 দিন বসেন, 7 দিন পরে যে আমি ইয়ে করলাম, কি করবে? মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা রাখতে চেয়েছিলাম, পারলাম না। কিন্তু এই যা করছে সব অসভ্যের মতো, অসভ্য। ইশাক একটা রাইজিং সান, সে মেয়র সাদেকের ছেলে, সাদেক হোসেন খোকার ছেলে। সে নিজে ইঞ্জিনিয়ার, নিজেকে সে তৈরি করছে জাতীয়তাবাদী দলের আগামী দিনের তারেক রহমানের কাণ্ডারি হয়ে দেশের জনপ্রিয়তা অর্জন করার জন্য। তাহলে সেই ইশাককে এই অপমানটা না করলেই তো হতো, প্রয়োজন ছিল না। কোর্টের রায় হতো, 1 সপ্তাহের জন্য নেয় বসতো। তুমি 300 কোটি টাকা ঘুষ নিয়ে উত্তরের মেয়র বানিয়েছ, খবরের কাগজে আসছে। এগুলো তো খুব খারাপ, আমাদের দুর্ভাগ্য। ইনশাল্লাহ আগামীতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের নেতা তারেক রহমান সেই সরকারের নেতৃত্ব দেবেন এবং দেশ শান্তি, উন্নয়নে এবং যারা অপরাধী সেই অপরাধীরা কোনো ছাড় পাবে না, আমার এই প্রত্যাশা। আপনার নির্বাচনী এলাকার জনগণকে, ভোটারদের আপনি কি বলবেন? নির্বাচনী এলাকার ভোটারদের বলবো যে আমরা আসেন, আমরা ঐক্যবদ্ধ থাকি। দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নকে নিশ্চিত করার স্বার্থে আমরা শেষবার একটা মানুষকে আমরা বিশ্বাস করি এবং তার উপরে আস্থা রাখি, তার নাম তারেক রহমান। আমরা তাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছায় দিয়ে তার নেতৃত্বে দেশটাকে আমরা গড়ার চেষ্টা করি। তিনি যদি ব্যর্থ হন, তাহলে ভারতীয় সম্প্রসারণবাদের দাসত্ব করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। আমাদের বাপদাদারা যেমন জুতা পায়ে দিয়ে হিন্দু জমিদারদের বাড়ির সামনে যেতে পারতো না, পদে পদে লাঞ্ছিত, সন্তান হলে জমিদারকে যেয়ে বলেছে কর্তা আমার
ছেলে হয়েছে, নাম রাখ পসা। এই যে ঘৃণিত তাদের ইয়ে, এই দেশে যতবার হিন্দু শাসন এসেছে ততবার জনগণ নিষ্পেষিত হয়েছে, এখন ভারতে হচ্ছে। যতবার মুসলমানরা দেশটা শাসন করেছে ততবার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক সুরে তাদের দেশকে গড়াতে সক্ষম হয়েছে। ইতিহাসে বারবার নজির আছে, বারবার এটা দেখলে যারা ইতিহাসের ছাত্র তারা জানেন। আমার বিশ্বাস আমাদের নেতা তারেক রহমান আমাদের দেশকে সেই পর্যায়ে নিয়ে যাবে। আমাদের জিডিপি বাড়বে। প্রতিবেশী ভারতের, আমি একটা কথা বলি, একটা আমাকে সুযোগ দিন। আজকে বাংলাদেশের বার্ষিক আয় গড়ে $2900। ব্রিটিশ যেদিন এই দেশ থেকে চলে যায় তখন কলকাতা হচ্ছে ভারতের রাজধানী, এবং সেই পশ্চিমবঙ্গের বার্ষিক গড় আয় মাত্র $1498। তাহলে আমাদের অর্ধেক। আমি স্বপ্ন দেখি আসামের তা আরও কম, ত্রিপুরার তা আরও কম। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়ব যা আমাদের $5000 বার্ষিক আয় হবে, আর পশ্চিমবঙ্গের আয় হবে মাত্র $2000। তখন পশ্চিমবঙ্গের জনগণ বলবে লাথি মারো দিল্লিকে, আমরা ঢাকার সাথে ঐক্যবদ্ধ হব, অখণ্ড বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। ওই আসাম বলবে, ওই ত্রিপুরা বলবে এটা তো আমাদের অংশ। নবাব সিরাজউদ্দৌলার যখন করেছে তখন এটা তো বাংলাদেশ, বাংলা। কেউ দিল্লির অধীনস্থ হব না, বরং তারা আমাদের সাথে যুক্ত হয়ে আমরা অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করব, যেটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলি।